This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে দীপ। আজ দুজনেই এই দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল আপনাদেরকে একটা ভয়ঙ্কর আশঙ্কার গল্প বলতে চলেছি। সেই গল্পটা আর শুধুমাত্র গল্প হয়ে নেই, শুধুমাত্র জল্পনা কল্পনা হয়ে নেই, গল্পটা এখন ঘোর বাস্তব। এ রাজ্যে অনুপ্রবেশ বহুদিন ধরে সমস্যা, গত কয়েক দশকের সমস্যা, কিন্তু যেটা মাঝে মাঝে রাজনৈতিক অভিযোগ হয়ে উঠে আসতো সেটাকে এখন ঘোর বাস্তব। এ রাজ্যে অনুপ্রবেশটা আসলে শুধু অনুপ্রবেশ নয়, শুধু বাংলাদেশি অনুপ্রবেশ নয়, আসলে তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। কোচবিহার সীমান্তে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গায় গত 4 বছর ধরে ভাড়া বাড়িতে থাকছিলেন। হ্যাঁ, এই সেলিম আনসারি বেলডাঙ্গাতে গত 4 বছর ধরে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে গত 4 বছর ধরে থাকছিলেন। কাজ করতেন বেলডাঙ্গার মাদ্রাসায়। তার সম্পর্কে আরও বিস্তারিত কথায় আসবো, কিন্তু শুধু এইটুকু বলে রাখি, সেলিম আনসারির বাড়িটা কোথায় জানেন? চট্টগ্রামের টেকনাফে। ঠিক ধরেছেন, ঠিক যেখানে রোহিঙ্গাদের একের পর এক ত্রাণ শিবির চলে, আর ঠিক যেখান দিয়ে এই মুহূর্তে আরাকান আর্মিকে অস্ত্র পাঠাতে মরিয়া মার্কিন প্রশাসন, মার্কিন করিডোর চাইছে বাংলাদেশে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। বিস্তারিত জানবো কৌশিকের কাছ থেকে। কৌশিক, এই সেলিম সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে কৌশিক? দেখো, এই সেলিম কিন্তু এই যে মুর্শিদাবাদে বছর 4 আসে এবং আগে আসে, এবং সেখানে প্রথমে একটি মাদ্রাসা, তার যে মৌলাবাজার মাদ্রাসা, সেখানে কিন্তু ছিলেন এই যে মকরামপুর এলাকায়। তারপর সেখানে 2.5 বছর পর সেখান থেকে কিন্তু যে মকরামপুর দক্ষিণপাড়া যে মসজিদ রয়েছে সেখানে যান, এবং এই মকরামপুর দক্ষিণপাড়ায় একটি মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। অতএব দুটি জায়গায় যেভাবে তিনি ঘাঁটি গেড়ে বসেছিলেন এবং সেখানে তিনি শিক্ষকতা, যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন, সেখানে তার যদি চিন্তাধারা এখানে ছড়িয়ে দেওয়া হয় তাহলে যেমন একটা চিন্তার বিষয় রয়েছে। এবং শুধুমাত্র যে তিনি এখানে মাদ্রাসায় শিক্ষকতা, মসজিদে ইমাম এমনটা কাজ করেছেন নয়, পাশাপাশি তিনি ভোটার কার্ড, আধার কার্ড, সব রকম নথি কিন্তু ভারতীয় নথি তৈরি করে ফেলেছিলেন এই 4 বছরে, এবং আশেপাশে কাউকে সন্দেহ পর্যন্ত করতে দেননি, এবং এলাকার বাসিন্দাদের। আমার সঙ্গে থাকো কৌশিক, এই যে নথি তৈরির কথা তুমি বলছিলে, সেই নথি তৈরির ভিত্তিতে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে জানাই। দেখো দীপ, নথি তৈরি করে ফেলেছিলেন কিভাবে? বিহারের ঠিকানা দিয়েই বাড়ি ভাড়াটা নিয়েছিলেন দীপ, সেলিম আনসারি। অথচ সেই সেলিম, যে সেলিমকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার মা কিন্তু বিহারের ঠিকানাটা বলতে পারেননি। তার মায়ের উচ্চারণ অসঙ্গতি ভয়ঙ্কর। তার মায়ের বক্তব্য, আসতেই হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছেন? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে। কোথায় বাড়ি ছিল? অ্যাড্রেস? অ্যাড্রেস ওই তো যেটা ইটা আছে, আধার কার্ডে আছে, যে বিহারে 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 অ্যাড্রেস। এমনি কোনো সময় কি মনে হয়নি যে সন্দেহজনক কিছু মনে হয়েছিল? কোনো না না। দীপ, এই সেলিম আনসারি তার মানে একা নয়, একেবারে পরিবার নিয়ে চলে এসেছিল। কৌশিকের কাছ থেকে আরেকটু স্পষ্ট হই। কৌশিক, আরেকটু যদি স্পষ্ট করো, এর মাকে নিয়ে এলো কি করে? তার মানে শুধু নিজের নয়, মায়েরও এরকম সব জাল পরিচয়পত্র ইত্যাদি বানিয়ে ফেলেছে। পরিবারে কতজনকে নিয়ে থাকতো? দেখো, এখানে কিন্তু মাকে নিয়ে বছর খানেক থেকে থাকে এই মকরামপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে। এর পাশাপাশি কিন্তু তিনি একা নয়, এবং তার মাও শুধু এমনটা নয়, 2 জন নয়, তার আরও 2 বোন রয়েছে। তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে। একজন রয়েছে বিহারে, একজন রয়েছে কুচবিহারে, তার একটা বোন রয়েছে, তিনি কোচবিহারে রয়েছেন। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে এসে একের পর এক যেভাবে আধিপত্য স্থাপন করছে এবং যে জাল নথিপত্রভাবে তৈরি করে নিয়েছে, সেখানে কিন্তু চিন্তার বিষয় বাড়াচ্ছে। এবং শুধুমাত্র যে এই 4 জন নাকি আরও এর সঙ্গে একটা বড় গ্যাং রয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে যারা তদন্তকারী আধিকারিক তদন্ত করছে, তবে যে একের পর এক যে ঘটনা উঠে আসছে মুর্শিদাবাদে, শুধু এমনটা নয়, আজকে যেমন অন্যদিকে যদি দেখো যে যারা জালভাবে আধার কার্ড করছিল তারাও গ্রেপ্তার হয়েছে, এরকম মুর্শিদাবাদে কিন্তু আরো একেবারে এই মুর্শিদাবাদের রানীনগরেই তো কৌশিক তোমাদেরই করা খবর কয়েকদিন আগে, এই মুর্শিদাবাদের রানীনগরে আধার কার্ড তৈরির চক্র, এবং সেখানেও 1 নয় 2 নয় 3 জন গ্রেফতার হয়েছিল। দীপ, যদি আমাদের স্মরণে থাকে দর্শকদের জন্য আরেকবার মনে করে দিয়ে, আমাদের আরেক প্রতিনিধি অভিজ্ঞান কিছুদিন আগে বারুইপুর থেকে একটা খবর করেছিল, ঠিক এইভাবে রোহিঙ্গা কলোনি তৈরি হওয়া, এবং তারপরে যখন অভিজ্ঞান জিজ্ঞাসা করতে যায় স্থানীয়দের কোথায় গেল, যারা এসেছিল কোথায় গেল,
সবাই নাকি জানতো, ডিএম এসপি সবাই জানতো। আমাদের রিপোর্টারকে অভিজ্ঞানকে বলেছিলেন এলাকার বাসিন্দারা, তারা বলেছিলেন কিভাবে যেন মূল স্রোতে মিশে গেছে। মূল স্রোত ঠিক যেভাবে সেলিমের দুই বোন মিশে গেছে, যে সেলিমকে কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছে। দীপ, এই মুহূর্তে কোচবিহার থেকে আমার সহকর্মী সুমন কলেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি একদম সুমনের কাছে একদম বেসিক প্রশ্ন। সুমন, এইভাবে দিনের পর দিন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে কখনো আমাদের বাংলাতে, আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রবেশ করছে, স্থানীয় প্রশাসন নজরদারি নেই, কেউ দেখছে না, কেউ জানে না। একেবারে দেখো, আজ থেকে দুদিন আগে আমাদের রাজস্থানের একটা ইট ভাটাতে 96 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে ভারতীয় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি সন্দেহে 16 জন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা স্পষ্টতই বলছে এই 96 জন বাংলাদেশি যে গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গার অ্যাড্রেস দেখিয়ে তারা আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে। খুব স্বাভাবিকভাবে গতকালকে এই ব্যক্তি যখন গ্রেপ্তার হন কুচলিবাড়ি সীমান্তে, তখন তিনি কেন গ্রেপ্তার হয়েছেন? কারণ তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন, যারা হ্যান্ডলার তাদের সঙ্গে কথা বলে দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় বিএসএফের হাতে ধরা পড়ে যায় এই ব্যক্তি, যিনি মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে রয়েছেন। সুমন, একটু থামাচ্ছি তোমাকে, তার মানে একটু যদি স্পষ্ট করে বলো সুমন, এই লোকটা এসেছিল চট্টগ্রামের টেকনাফ থেকে, রোহিঙ্গা হতে পারে এমন একটা আশঙ্কা আছে। এর উচ্চারণ বাংলাদেশের মতো নয়, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দারা যেভাবে কথা বলেন ঠিক তেমন উচ্চারণও নয়, উচ্চারণে খুব অস্পষ্টতা, মায়ের তো ভীষণ রকম অস্পষ্টতা রয়েছে। সুমন, সেই লোকটা ধরা পড়ছে কোচবিহার সীমান্তে, বাংলাদেশে যেতে চাইছিল, মানে বাংলাদেশ থেকে এসে এদেশের নকল পরিচয়পত্র ইত্যাদি সমস্ত কিছু বানিয়ে এদেশে লুটে পুটে এখানকার সরকারি ভর্তুকি ইত্যাদি সমস্ত খাওয়ার পর তারপরে ওই বাংলাদেশে কি ঘন ঘন যাতায়াত করতো, মানে করিডোর বানিয়ে ফেলেছিল। একেবারে দেখো, গতকালকে যখন পুশব্যাক করা হয় আমাদের ভারতবর্ষ থেকে বেশ কিছু বাংলাদেশকে, গত বেশ কিছুদিন ধরেই কিন্তু পুশব্যাক চলছে, বাংলাদেশের বিজেপিও বলছে এর মধ্যে সকলে বাংলাদেশি নয়, অনেকেই রয়েছে রোহিঙ্গা। আমরা পরশুদিন কি এমন একটা খবর পেয়েছিলাম। ফলে স্পষ্টতই একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, যে রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে এই করিডোর দিয়েই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে। অপারেশন সিঙ্গুরের পর বিভিন্ন জায়গায় পাকিস্তানিদের ধরপাকড় যেভাবে চলছিল, সেখানে কিন্তু একটা বড় অংশ ধরা পড়েছে। আর মূলত দেখা যাচ্ছে ভারতীয়রাও বাংলাদেশি সন্দেহে বিভিন্ন জায়গায় আটকা পড়ছে। তারাও জানাচ্ছেন এই যে 96 জন ধরা পড়লেন একটি ইট ভাটা থেকে, যার নাম শ্রীরাম ইট ভাটা, সেখানে 96 জন ছিলেন, তার মধ্যে অনেকেই ছিল রোহিঙ্গা। তারা কোথা দিয়ে আসছে? কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসামের একটা অংশ। ফলে এই যে গোটা এলাকা উন্মুক্ত যে সীমান্ত, সেখান দিয়ে এদের যোগাযোগ। সুমন করেন, এখানে তোমার কাছে জানতে চাইবো, আসছে কি করে? উন্মুক্ত সীমান্ত কেন বলছো? সীমান্তে তো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তাই এলাকা দিয়ে ঢুকছে কি করে? দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, সকলেই সজাগ দৃষ্টি। কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কাটা তার নেই। পাশাপাশি আরও একটা বিষয় বলার, রাতের অন্ধকারে বেশ কিছু এমনও মানুষ রয়েছেন যারা এপার ওপার দুপারের হ্যান্ডলার হিসেবে কাজ করেন, দালাল চক্র রয়েছে। এরাই কিন্তু বিভিন্নভাবে এই কাঁটাতারের বেড়াগুলো ক্রস করিয়ে দেয় এবং সর্বত্রই এই হিসাব কিন্তু চলছে। তারপরেই আশ্চর্যজনকভাবে এখানকার স্থানীয় কাগজপত্র, যেগুলো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। একটা বড় চক্র, শুধুমাত্র বর্ডার ক্রস করলো, ধরা পড়লো না, তারপর এই আধার কার্ড তৈরি হলো কী করে? প্রশ্ন কিন্তু একটা নয়, একাধিক। সব মিলিয়ে এই গোটা অঞ্চলে এই মুহূর্তের যা পরিস্থিতি, এটা অবশ্যই বলা যায় যে স্বর্গরাজ্য হয়ে গেছে এই চোরাই কারবারি বা এই ইনফিল্ট্রেশন যেভাবে বাড়ছে এই এলাকা দিয়ে। এটা কিন্তু এই সমস্ত ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনির্বাণ। বেশ, আপাতত অনেক ধন্যবাদ সুমন কল্যাণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, হয়তো প্রশ্ন অনেকগুলো এরপরে একের পর এক আসবে, দীপও আছে আমার সঙ্গে, কিন্তু শুরুতে একটাই প্রশ্ন। দেখুন, আমাদের বাড়ির এই বৈঠকখানা, মানে বসার ঘর থেকে বারান্দায় যেরকম আমরা অবাধে অনায়াসে যাতায়াত করি না, আমি শুনছিলাম সুমন কল্যাণের কাছ থেকে, এইরকমভাবে অবাধে অনায়াসে জলপাইগুড়ি, কোচবিহার এরকম বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে, যেখানে কাঁটাতার নেই, বিএসএফের নজরদারি বা পাহারা স্বাভাবিকভাবেই কিছুটা কম বা লুজ হতে বাধ্য, সে কারণে সেখান দিয়ে যাতায়াত চলছে। তফাৎ শুধু এইটাই, নিজের বাড়ি হলে পাসপোর্ট ভিসা টিসা লাগে না, এখানে কিছু হ্যান্ডলার আছে, দুতরফেই কাজ করে, দালাল আছে কিছু। শুভাশিস বাবু। শুধু তাই নয় অনির্বাণদা, আরেকটা জিনিস যেখানে আমাদের নিজের দোষটা মেনে নিতে হবে, সেটা হলো আমাদের যে রিফিউজি পলিসি বলে কিছু নেই ভারতবর্ষে।
ভারতবর্ষে যেই রোহিঙ্গাদেরকে আমরা আইডেন্টিফাই করছি সেই রোহিঙ্গাদেরকে আমাদের ভারতবর্ষে যে স্ট্যাটাস দিয়েছে সেটা ট্রিপল স্ট্যাটাস, ইন্টারন্যাশনাল ইলিগাল ইমিগ্রেন্ট স্ট্যাটাস। এই ইন্টারন্যাশনাল ইলিগাল ইমিগ্রেন্ট স্ট্যাটাসটাকে ব্যবহার করে তারা একটা প্রসিডিওর ফলো করছে। মডার্ন টেররিজম বা মডার্ন ইনসার্জেন্সি নিয়ে পড়াশোনা করলে জানা যায় there is a concept called osmosis। সেই অসমোসিস কনসেপ্টটাকে ইউজ করছে। সেটা কি করছে, যারা ধরো ইমিগ্রেশন করছে তাদের সাথে এরা মিশে যাচ্ছে বিভিন্ন রকম রিফিউজি সেজে, এবং কখনো কখনো এই রিফিউজিরা এতটাই ডেসপারেট সোশ্যাল স্ট্যাটাসে আছে যে তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেখানো হচ্ছে যে তোমরা যদি গিয়ে ওখানে পকেট তৈরি করতে পারো, তোমাদের এই অমুক তমুক জিনিসগুলো দেখাশোনার দায়িত্ব আমাদের। এই দুটো প্রসেসেই তারা রেসপন্ড করছে এবং রেসপন্স করছে আনফরচুনেটলি ভেরি পজিটিভ ওয়েতে। যখন আমাদের দেশে ঢুকছে, আমাদের দেশে যে ডকুমেন্টেশন প্রসেসটা সেটা এতটাই লুজ এবং এতটাই হ্যান্ডলার বেস, সেটা মানে এমন একটা প্রসেস দাঁড়িয়ে যাচ্ছে কাঁচা টাকায় আধার কার্ড পাসপোর্ট পেয়ে যাওয়া যায় আজকের ডেটেও, এত কিছুর পরেও পেয়ে যাওয়া যায় একেবারে। শুভাশিস বাবু, আধার কার্ড, রেশন কার্ড এবং সেগুলো দেখিয়ে একেবারে ভারতীয় পাসপোর্ট সব অরিজিনাল, সব মিলে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আরেকটি অসাধারণ কাজ করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ইমাম ভাতাটাও তিনি তুলছিলেন এই সমস্ত পরিচয়পত্র ভাঙিয়ে। মানে সোজা কথায় ভারতের বুকে বসে, ভারতের বুকে একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, সম্ভবত একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, সে ভারত সরকারের বিভিন্ন জনসেবামূলক প্রকল্পের টাকা ভারতীয়দের পেটের ভাত মেরে সে নিজের পেটে ঢোকাচ্ছিল। এক কথায় তার বক্তব্য আমরা পেয়েছি, একবার টিপ শুনে নি। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে দিয়েছিলাম, আসার পরে বর্তমানে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন, কি 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 আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড অ্যাপ্লাই করছে, এখনো বাড়ি নেই। শুভাশিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ একটা জিনিস ভালো করে খেয়াল করলে বুঝবে, এই ধৃত অনুপ্রবেশকারী যেভাবে কথা বলছে, আমরা দেখেছি বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার পর থেকে অনুপ্রবেশ সমস্যা বাড়ছে, অনেক অনুপ্রবেশকারী ধরা পড়েছে, এটা খুব নতুন কিছু না। কিন্তু এই অনুপ্রবেশকারী যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা কিন্তু স্থানীয়দের মনে সন্দেহের উদ্রেক ঘটিয়েছে। তার কারণ এটা বাংলাদেশের কোনো মানে যে ভাষাগুলো হয়, বিভিন্ন রকম যে ভাষাগুলো, চট্টগ্রামের একরকম ভাষা, সেরকম কোনো ভাষা নয়। শুভাশিস বাবু, কি মনে হচ্ছে, এ কি রোহিঙ্গা অনুপ্রবেশকারী? তার এই ভাষা বিভ্রাট কি তার সেই পরিচয় দিকে আঙুল তুলছে? দেখো, অত কম সময়ের মধ্যে অত মানে আর্টিকুলেটেড ট্রেনিং হওয়া সম্ভব না। ওদের ট্রেনারদের দিকেও আমাদের একটু লুজলি দেখতে হবে যে এত তাড়াতাড়ি এত কিছু ট্রেনিং দেওয়া সম্ভব না। ওকে যেটা বলা হয়েছিল যে যে ডকুমেন্টস গুলো জোগাড় করা, ও ঠিক হ্যান্ডলারদের ব্যবহার করে সেই ডকুমেন্টস গুলো জোগাড় করে ফেলেছে। এবং আজকে যারা তোমার খবর দেখছে তাদের মধ্যে অনেকের কাছেই সঠিক ভারতীয় হওয়া সত্ত্বেও অতগুলো ডকুমেন্ট একসাথে আছে বলে আমাদের মনে হয় না। সুতরাং ওনার কাছে যে ডকুমেন্ট গুলো জোগাড় করার, উনি সেটা করে ফেলেছেন। এবার যে ওনার যেটা নেক্সট স্টেপ ছিল সেটা হচ্ছে, দেখবে এদের অ্যাড্রেসের একটা প্যাটার্ন তুমি ধরতে পারবে। এদের অ্যাড্রেস কিন্তু সবসময় হয় বিহারে, এদের অ্যাড্রেস কিন্তু সবসময় হয় ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের। কেন? কারণ ওখানকার প্রচুর হ্যান্ডলার আছে এবং ওখানকার প্রচুর বাড়ি আছে যেগুলো ডিসপুট, এবং সেইখান থেকে বিভিন্ন রকম ডকুমেন্ট দিয়ে অল্টারনেট অ্যাড্রেস করা যায়। যদি তুমি সেই বাড়িগুলোতে গিয়ে প্রমাণ চাও যে এই ভদ্রলোককে চেনে কিনা বা এই ভদ্রলোক কোনোভাবে কানেক্টেড কিনা, তারা কিন্তু দূর দূর সম্পর্কে এদেরকে কানেক্ট করতে পারবে না। কিন্তু তাদেরই ওখানকার বসবাসকারী কিছু লোক আজকের ডেটে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে এই হ্যান্ডলার রোলটা পালন করছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। শুভাশিস বাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। দেখো দীপ, প্রথমত হচ্ছে এই লোকটি এখানে এসে তার এই ভয়ঙ্কর, অস্পষ্ট, অভারতীয়, অবাঙালি সুলভ তো বটেই, অবাংলাদেশি সুলভ উচ্চারণ নিয়ে, যেটা তুমি বারবার পয়েন্ট আউট করছিলে, সম্ভবত রোহিঙ্গা, বোঝা যাচ্ছে উচ্চারণের ধরন দেখে। সে এলাকার একটি মসজিদের ইমাম হয়ে বসেছিল। আমি জানি না তার সঙ্গে এলাকার লোকজনের কথাবার্তা তো হতো, তাদের কখনো সন্দেহ হয়নি। ইমাম, মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের সঙ্গে কথা হতো, তাদের অভিভাবকদের সঙ্গেও সম্ভবত। তারপরেও তো কারোর মনে কোনো সন্দেহের উদ্রেক হলো না। এই আমাদের দিক থেকে এতটা লুজ হওয়াটা, এটাই বারবার সুভাশিস বাবু বলছেন, নাগরিক সমাজের জায়গা থেকে। আরেকটা ছোট্ট জিনিস একটু বলবো, দেখো আধার কার্ড, প্যান কার্ড যারা এখানে বসে তৈরি করে দিচ্ছে, সেগুলো তো সে বাংলাদেশ থেকে নিয়ে আসছে না, সেগুলো সে অন্য কোনো রাজ্য থেকে, অন্য কোনো প্রদেশ থেকে নিয়ে আসছে না, এখানে বসে তৈরি করছে। তার মানে যতটা এই অনুপ্রবেশকারী অপরাধী, ততটাই অপরাধী যারা এই দেশের বুকে বসে
এই দেশকেই কুড়ে কুড়ে খাওয়ার বন্দোবস্ত করছে। সেরকম বন্দোবস্তের আর একটা উদাহরণ, হাবড়ায় এবার 2 বাংলাদেশি গ্রেফতার। দীপ, হাবড়ায় গ্রেফতার 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢুকে ওই একইভাবে জাল কাগজ দেখিয়ে দেশের নথি তৈরির অভিযোগ এক ধৃতের বিরুদ্ধে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে কথা বলে। দীপঙ্কর, যদি বিস্তারিতভাবে জানাও আমাদেরকে। দেখো, আমরা যতটুকু জানতে পারছি গত 1 বছর ধরে আসে এবং হাবড়ার একটি জায়গাতে তিনি থাকতেন, এবং এই 1 বছরের ভেতরে তিনি যখন এসেছিলেন একটি বাসা ভাড়া নেন, এবং বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্য ছিল, তার বক্তব্য ছিল যে পাসপোর্টে এসছেন, ভিসা পাসপোর্ট কাগজপত্র সমস্ত কিছু দেখিয়ে তিনি যখন ঘর ভাড়া নেন তখন বলা হয় যে অসুস্থতা রয়েছে এবং চিকিৎসার জন্য তিনি ঘর ভাড়া নিচ্ছেন। এরপর ওই যে 1 বছর সময়কাল, এই 1 বছর সময়কালের মধ্যে তিনি এই ধরনের যা যা প্রসিডিওর ছিল, ভোটার কার্ড করা, আধার কার্ড করা এবং তার সঙ্গে আরও যে সমস্ত নথিগুলো প্রয়োজন হয় সমস্ত নথি সে বানিয়ে নিয়েছে। কিন্তু পুলিশের কাছে খবর আছে হাবড়াতে। দীপঙ্কর কি কি নথি যদি একটু বলে, এবং তার মধ্যে কোনগুলো অরিজিনাল আর কোনগুলো জাল? দেখো, একদমই তুমি অরিজিনাল জাল ধরতে পারবে না কোনটা অরিজিনাল কোনটা জাল। যেমনভাবে সুভাষিসবাবু বলছিলেন যে তাদের কাছে নথিগুলো এত সুন্দরভাবে গোছানো থাকে, দেখলে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা মনে হবে না। কিন্তু প্রসঙ্গ যেটা আসছে, তারা এত অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারলো কি করে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কাগজগুলো। এগুলো বাংলাদেশি যারা আসছেন বা অন্য রোহিঙ্গাও যদি হয়, সেক্ষেত্রে তারা এদেশে এসে এদেশের লোকের সহযোগিতা ছাড়া তো বানানো সম্ভব। দীপঙ্কর, এই লোকটির ক্ষেত্রে যদি ভোটার কার্ড থেকে থাকে, আমি জানি না ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল কেন, যদি ভোটার কার্ড থেকে থাকে সেটা কি অরিজিনাল? 1 বছরের মধ্যে লোকসভা নির্বাচন হয়েছে, কি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে? একদম। দেখো, এই তথ্যগুলো পুলিশ জানবার চেষ্টা করছে যে গত লোকসভা নির্বাচনে সে ভোট দিয়েছে কিনা, কিন্তু তার ভোটার কার্ড যে অরিজিনাল সেটা কিন্তু একদম স্পষ্ট। তার কারণ হচ্ছে এই ভোটার কার্ড পদ্ধতি, এর আগে আমরা ভোটার কার্ডের একাধিক খবর করেছি, সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে প্রসিডিওরটা মেনটেন হয়, যখন কারোর ভোটার কার্ড হারিয়ে যায় বা কোনো একটা ভোটার কার্ডের ছবি নিয়ে সেই ছবি সরিয়ে দিয়ে আমার ছবি ঢুকে, মানে যে যার করা হবে তার ছবি আবার ওখানে পুট করে দিয়ে সেই ছবিটা বার করে যে নতুন একটা বেরোলো, সেই কার্ডটাকে হারিয়ে গেছে বলে থানায় ডায়েরি করে আবার অ্যাপ্লাই করা হয়। এই পদ্ধতিটা, টেকনিকটা ব্যবহার করে এবং তাতে এখানকার একটা দালাল চক্র আছে যারা সহযোগিতা করে। সেই সহযোগিতার মাধ্যমে তুমি জানো যে এর আগে বারাসাতে একাধিক জায়গা থেকে কিন্তু এই ভোটার কার্ড জাল নথি থেকে শুরু করে তারা অরিজিনাল। একেবারেই দীপঙ্কর, তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছি দীপঙ্কর, তুমি খবর করেছিলে ওই তোমার অঞ্চলেরই এক ভিডিও, তিনি একটা ভয়ঙ্কর সার্কুলার দিয়েছিলেন, মতুয়াদের নাগরিকত্ব খারিজ সংক্রান্ত সার্কুলার, মানে ভোটার কার্ড সংক্রান্ত সার্কুলার। তারপরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল, তাদেরকে এসে প্রমাণ দিতে হবে যে তারা ভারতের নাগরিক। এই লোকটির কাছে নাগরিকত্বের প্রমাণ চেয়ে কোনো সরকারি অফিসার, বিডিও বা কোনো লেভেলের কোনো অফিসার, এবং সবথেকে বেশি করে আমার জানার ইচ্ছে, তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ভূত ধরতে বেরিয়েছিল। যদি এর ভোটার কার্ড অরিজিনাল হয়ে থাকে, আমি জানি না সত্যি অরিজিনাল কিনা নাকি জাল ভোটার কার্ড, যদি অরিজিনাল হয়ে থাকে, ভোটার লিস্টের নাম উঠে থেকে থাকে, তৃণমূল কংগ্রেস যখন ভোটার লিস্টে ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছিল, এর দরজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল কি? দেখো, এক্ষেত্রে তুমি যদি প্রসঙ্গ তুললে, সেই দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে বাগদার যে কথা বললে, সেক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, যারা বাইরে রয়েছেন ভারতীয় মতুয়া, তারা বলছেন যে তাদের কাছে হঠাৎ করে নোটিশ যায় এবং সেই নোটিশের ভিত্তিতে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা ভারতীয়, তারা প্রমাণ দিক। এই কারণে বাগদা ভিডিও ডেকে পাঠিয়েছিল এবং তারপর তারা তাদের যথার্থ প্রমাণ দিয়ে তারা প্রমাণ করেন যে তারা ভারতীয়। কিন্তু এক্ষেত্রে এই যে কথা তুমি বললে, তৃণমূল কংগ্রেস দুয়ারে দুয়ারে গেছিলেন, তারা দুয়ারে ভোট এবং বুথে বুথে তারা শক্ত করবার জন্য দেখতে গেছিলেন, এই জায়গাগুলো থেকে এক্ষেত্রেও কিন্তু তারা বিভিন্ন জায়গাতে গেছেন এবং পুলিশের কাছে এই যে দুপার্টি একটা সময় করছিল, তৃণমূল এবং তার পাল্টা বিজেপিও করছিল, দু তরফ থেকে কিন্তু এই ধরনের অভিযোগগুলো আসে। সেই অভিযোগগুলোর ভিত্তিতেই হাবড়া থানার পুলিশ খতিয়ে দেখতে শুরু করে যে কার কার নামে অভিযোগ জমা পড়লো। এক্ষেত্রে এই ব্যক্তি এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে যখন বুঝতে পারে যে এই বাংলাদেশি এবং এদেশে সে সমস্ত তথ্য বানিয়েছে, তারপর তার সঙ্গে লিঙ্ক হয়ে আরও একজনকে গ্রেপ্তার করে, অর্থাৎ দুজনকে হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই দুজনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু একদম সম্পূর্ণ এটাই যে বাংলাদেশ থেকে এদেশে এসে জাল নথি বানিয়ে বসবাস করছিল এবং তাদের যারা সহযোগিতা করেছে তাদেরকেও চক্রটাকে ধরবার চেষ্টা করছে পুলিশ। অনেক ধন্যবাদ দীপঙ্কর আমাদের সঙ্গে কথা বলার জন্য। দীপ, তার মানে এই অসুখটা আসলে অসুখ শুধু নয়, এটা মহামারীর মতো। মহামারী তো বটেই, কেন দেখো অনির্বাণদা, আমরা হাবড়া থেকে খবর পেলাম, মুর্শিদাবাদ থেকে খবর পেলাম, এবার আরও কাছে দেখাই আপনাদের ডানকুনি থেকে গ্রেপ্তার একে বাংলাদেশি, সেই ছবি দেখাবো এবার আপনাদের। পুলিশ সূত্রে খবর, 2020-তে এই ব্যক্তিও ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে। কোথাকার বাসিন্দা? সাতক্ষীরার বাসিন্দা সাহাদাত হোসেন, বাংলাদেশের সাতক্ষীরা। 3 মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়ে যায়, কিন্তু তারপরে আর বাংলাদেশে ফেরার ইচ্ছা হয়নি। ডানকুনিতে মনোহরপুকুরে একটি ভাড়া বাড়ি নিয়ে থাকতো এই সাহাদাত। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে তার পাসপোর্টটিও।
মহামারী আপনাদেরকে বলছিলাম। মুর্শিদাবাদের সাগরপাড়াতে জাল আধার কার্ড বানিয়ে দেওয়া একটা চক্রের 2 পান্ডা এবার গ্রেফতার হলো। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, প্রিন্টার এবং জাল আধার কার্ড এবং মোবাইল এবং সিম। আমি বিস্তারিত আরো জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে। কৌশিক, কিছুক্ষণ আগে এই চক্রগুলোর কথা আসছিল তোমার সঙ্গে কথা বলার সময়, আমাদের সঙ্গে যখন দীপঙ্কর ছিলেন, দীপঙ্করের সঙ্গে কথা বলবার সময় এই চক্রগুলোই প্রধান সহায় হয়ে দাঁড়ায় অনুপ্রবেশকারীদের। কৌশিক, একদমই তাই। দেখো, এই যে চক্র, সেই চক্রগুলো কিন্তু একদম সীমান্ত লাগোয়া এলাকা যেসব রয়েছে সেই সব এলাকাতে বেশি সক্রিয়, এবং গতকাল যে সাগরপাড়া থানার এলাকায় 12 মাসের এলাকায় সেখানে তল্লাশি চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে এবং বেশ কিছু আধার কার্ড উদ্ধার রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, যেগুলি জাল আধার কার্ড। তবে এখনো স্পষ্ট নয় সেগুলি বাংলাদেশিদের কি কাদের, সেটা এখনো পুলিশ কিন্তু স্পষ্ট করে জানায়নি। 2-3 আগেই কিন্তু রানীনগরে এরকম ঘটনা ঘটেছিল, সেখানেও 3 জন গ্রেপ্তার হয়েছিল। একের পর এক যে সীমান্তবর্তী এলাকা সেখানে যেরকম ভাবে জাল আধার কার্ড তৈরি পান্ডারা গ্রেপ্তার হচ্ছে, সেখানে কিন্তু আরো আতঙ্ক বাড়ছে, যে কারণ যে এরা আর কতজন বাংলাদেশি বা অবৈধ নাগরিককে এরকম ভাবে নাগরিক করেছে এবং তারা কোথায় কোথায় মূল স্রোতে মিশে গেছে সেসব কিন্তু চিহ্নিত করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। একের পর এক যেভাবে ঘটনা ঘটছে এবং যে ঘটনা ঘটেছে, যে বেলডাঙ্গার এক ইমাম তিনি উত্তরবঙ্গে গিয়ে ধরা পড়েছেন, সেক্ষেত্রে আরো কতজন কোথায় মূল স্রোতে মিশে রয়েছে এবং এইসব আধার কার্ড যেভাবে তৈরি করতো এবং কত লোককে তার করে দিয়েছে এবং তারা কোথায় একেবারে কৌশিক কার্যত কুটির শিল্প হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের রানীনগরে পর এবার সাগরপাড়া কার্যত কুটির শিল্প হয়ে গিয়েছে। জাল আধার কার্ড বা জাল ভারতীয় নথি অনুপ্রবেশকারীদের, বাংলাদেশিদের বানিয়ে দেওয়া অথবা রোহিঙ্গাদের বানিয়ে দিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবস্থা করে দেয়। এটা এখন কার্যত কুটির শিল্পের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের রানীনগরের পর এবার সাগরপাড়া। ফেক আধার কার্ড ওরা রেডি করছে, তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে আর সাকসেসফুল ভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, 1টা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা। আর ঠিক এসবের মাঝখানে দ্বীপ আরেকটা ভয়ঙ্কর আশঙ্কা মাথা চাড়া দিচ্ছে বলে ভুল বলা হবে। সেই ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে তুমি আমি এই মুহূর্তে বাস করছি, দাঁড়িয়ে আছি। একদিকে মৌলবাদী কট্টরপন্থীদের আঁচে জ্বলছে বাংলাদেশ, সেই আবহে বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের মতোই এদেশেও, অর্থাৎ এদেশে যারা মুক্তমনা আছেন, এদেশে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলছেন, এদেশে যারা এই ভয়ঙ্কর ইসলামিক জিহাদিদের বিরুদ্ধে বলছেন, তাদের বিরুদ্ধে একই রকম লোন উলফ কায়দায়, অর্থাৎ একা নেকড়ে, যেরকম যে কায়দায় আমরা ইউরোপে বা আমেরিকাতে দেখে হামলা চালাতে দেখেছি আইসিসের সময়, সেই কায়দায় এদেশের বুকেও আক্রমণের পরিকল্পনা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় আছেন আমাদের সঙ্গে, এই পরিকল্পনা সম্পর্কে আমাদের জানাবেন। সুজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে। সম্প্রতি বীরভূমের নলহাটিতে যে 2 জন জেএমবি জঙ্গি ধরা পড়েছে তাদেরকে জেরা করে এবং তাদের কাছ থেকে পাওয়া ডিজিটাল নথি থেকে তদন্তকারীরা জানতে পেরেছে যে এরা লোন উলফ অ্যাটাকের ট্রেনিং নিচ্ছিল এবং বাংলাদেশ থেকে তাদের হ্যান্ডলাররা ভার্চুয়ালি তাদের সেই ট্রেনিং দিচ্ছিল, তেমনটাই জানা গিয়েছে। কিন্তু বিষয় হলো লোন উলফ অ্যাটাকটা কি, এক্ষেত্রে কিন্তু যারা জঙ্গি থাকে তাদেরকে নির্দিষ্ট একটা টার্গেট বলে দেওয়া হয়, কোনো একজন ব্যক্তিকে টার্গেট বলে দেওয়া হয় এবং তাকে নিকেশ করে তারা যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারে, সেটাকে সেই কারণেই এই ধরনের আক্রমণের প্রক্রিয়াকে বলা হয় লোন উলফ অ্যাটাক। সাধারণত জঙ্গিরা কোথাও আইডি বিস্ফোরণ করে বা কোথাও হৃদয়ে অ্যাটাক করে, এই ক্ষেত্রে লোন উলফ অ্যাটাকের পরিকল্পনা এবার জেএমবিদেরকে শেখানো হচ্ছে, যার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট যে তারা বাংলাদেশের এবিটি জঙ্গি সংগঠন যারা এই মুক্তমনা ব্লগারদের উপরে ছিল আলাদা আলাদা করে নিকেশ করেছিল, ঠিক একই পরিকল্পনাও এবার জেএমবির জঙ্গিরা করছে। তার কারণ তাদের মোবাইলে একাধিক পিডিএফ পাওয়া গিয়েছে, যার মাধ্যমে কিভাবে লোন উলফ অ্যাটাক করতে হয় সেটা জানা গিয়েছে। ভার্চুয়ালি তারা বাংলাদেশের এই জেএমবির হ্যান্ডলারদের সঙ্গে কথা বলেছে, সেটা স্বীকার করেছে। ফলে এটা একটা নতুন উদ্বেগ বলা যেতে পারে রাজ্যের বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীদের কাছে, যে এই ধরনের ক্ষেত্রে জঙ্গিদের কি প্রশিক্ষণের পর কোনো টার্গেট কি দিয়ে দেওয়া হয়েছিল, বেঁধে দেওয়া হয়েছিল কোনো জঙ্গিদের, সেইটা এখন তারা জানার চেষ্টা করছে। সেই কারণে দ্বিতীয়দেরকে আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি বিশেষজ্ঞ। আমি সুভাষিস বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, বাংলাদেশের এই প্রবল বিশৃঙ্খলা, বাংলাদেশের ভয়ঙ্কর রকমের জিহাদি ইসলামিক সন্ত্রাসের আওতায় পড়ে যাওয়া, আর তার সঙ্গে লাগাতার পশ্চিমবঙ্গ সীমান্তকে ব্যবহার করে অনুপ্রবেশ, এমনকি রোহিঙ্গা অনুপ্রবেশের মতো ঘটনা, এবং তার সূত্র ধরে একের পর এক জঙ্গি জাল তৈরি, এবার লোন উলফ অ্যাটাকের ভয়ঙ্কর রকমের আশঙ্কার মধ্যে আমাদেরকে দিন কাটানো শুরু হচ্ছে। সুভাষিস বাবু, দেখুন অনির্বাণ, একটা কথা বুঝে নিতে হবে যে বাংলাদেশ মানে আমাদের ইস্টার্ন ফ্রন্ট ইজ মাচ মোর টাফার দেন আওয়ার ওয়েস্টার্ন ফ্রন্ট। কারণ ওয়েস্টার্ন ফ্রন্টে যেই
নন কনভেনশনাল ওয়ারফেয়ারের কথাটা দেখেছি আমরা, সেটা কিন্তু লিমিটেড টু জম্মু অ্যান্ড কাশ্মীর, তার ভিতরে ঢুকতে গেলে দে আর ইজিলি ইন্টারসেপ্টেড। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জিনিসটা অনেকটা কঠিন, কারণ বাংলাদেশের বহু মানুষ আমাদের সামাজিকভাবে অলরেডি মিলে গেছে, যেটাকে আমরা কালচারাল ডিপ্লোমেসি বলি, আর যে কোনো কারণেই আমরা সেটাকে যাই আক্ষরিক টার্ম দিই, কিন্তু তারা কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আমি অল ডিউ রেসপেক্ট বলছি, সেখানে থাকা সত্ত্বেও তারা কি রোলে আছে, কি পারপাসে আছে, তাদের কি ট্রেনিং প্রাপ্ত তারা, সেটা জানার সুবিধা আমাদের কাছে নেই। সুতরাং আমি এইখানে লোন উলফ অ্যাটাকের কথা যখন আমি বলছো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনসার্জেন্সি টেকনিক, যার মাধ্যমে একটা পার্টিকুলার টার্গেট বা একাধিক টার্গেটকে একই সাথে নিউট্রিলাইজ করার ট্রেনিং দেওয়া হয় ইউজিং মিনিমাম ইনস্ট্রুমেন্টস এন্ড ইউজিং মিনিমাম সাউন্ড। কথাটার মানে ভীষণ টেকনিক্যাল, মানে কম আওয়াজে আমরা এলিমিনেট করব কিছু পার্টিকুলার মানুষকে। এই ধরনের অ্যাটাক এর আগে মোজার্ট করতো, বাট সেই অ্যাটাকগুলো কিন্তু আমি এখান থেকে সুভাষবাবু আপনাকে একটু সঙ্গে রাখছি। আমি আরো একটা ব্রেকিং খবর আমাদের দর্শকদের জন্য দিই, তারপরে আমি আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব। বাংলাদেশের অভ্যন্তরীণ সমীকরণ, অভ্যন্তরীণ পরিস্থিতি আরো জটিল হচ্ছে। পাকিস্তানের মতো বাংলাদেশের সেনাও এখন আড়াআড়িভাবে বিভক্ত। আমেরিকার স্বার্থে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আরাকান আর্মিকে অস্ত্র পৌঁছে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া কি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বিপদ? এই বিতর্কেই এই মুহূর্তে দ্বিধাবিভক্ত বাংলাদেশের সেনা। এই মার্কিন করিডোরে বিরোধিতা করতে গিয়ে এবার চাকরি খোয়ালেন ইউনুসের একসময় পেয়ারের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। জেনারেল ওয়াকুরুজ্জামান 11 মে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দেন। সেই কামরুল হাসান এরপরে সরাসরি গিয়ে ওঠেন বাংলাদেশে আমেরিকান এম্বাসিতে, আমেরিকার রাষ্ট্রদূতের দপ্তরে, এবং ইউনুসের দপ্তরে পিএসও পদে কর্মরত ছিলেন এই কামরুল হাসান, যাকে শেষমেশ ওই 2 ঘন্টা বৈঠকের পর, আমেরিকান এম্বাসিতে 2 ঘন্টা বৈঠকের পর তার স্বপদে ফিরিয়ে দেওয়া হয়, পুনর্বহাল করা হয়। এই কামরুল হাসান আসলে বাংলাদেশের ভিতরে শুধু মার্কিন করিডোর তৈরি করে অস্ত্র পৌঁছে দেওয়ার সমর্থক নন, উগ্র সমর্থক নন। তিনি বাংলাদেশ মায়ানমার সীমান্ত থেকে বিজিবিকে তুলে এনে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রান্তে বিজেপিকে পূর্ণ শক্তিতে, আরও বেশি শক্তিতে মোতায়েনের তিনি সমর্থক, যাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে উত্তেজনা আরও বাড়ানো যায়। গত কয়েকদিন ধরে যেভাবে বিএসএফ পুশব্যাক করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, 700 বাংলাদেশিকে পুশব্যাক করতে গিয়ে, অনুপ্রবেশকারীকে পুশব্যাক করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। সীমান্তে সংঘর্ষ বাড়ছে বিএসএফের সঙ্গে দুষ্কৃতীদের, ওই পারের মৌলবাদী এবং জঙ্গিদের, তাদের সমর্থকদের। আমি সেই জায়গা থেকে সুভাষিসবাবু জিজ্ঞাসা করব, একটু আগে আমরা লোন উলফের কথা বলছিলাম, কিন্তু সুভাষিসবাবু, কাশ্মীরের সঙ্গে পরিস্থিতি অনেক জায়গায় এক না হলেও হাসিনার সরকারের উৎখাতের পর ঠিক কাশ্মীরে যেরকম পাকিস্তান থেকে লোক ঢুকলে প্রথমে সহজে ধরা পড়ে না, বোঝা যায় না, ভাষা ইত্যাদি খুব ভালোভাবে রপ্ত করে আসে, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই ঘটে পশ্চিমবঙ্গে যখন কোনো লোক ঢুকে পড়ে। আমি এখান থেকে জিজ্ঞাসা করবো সুভাষিসবাবু, সরাসরি কূটনৈতিকভাবে বাংলাদেশের ডেভেলপমেন্টগুলো আমি আপনাকে বললাম, এখনই কূটনৈতিকভাবে শত্রুরাষ্ট্র ঘোষণা না করলেও সন্ত্রাস মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশকে পাকিস্তানের সমমর্যাদা দিয়ে, কোটানকোট মর্যাদা শব্দটাই ব্যবহার করতে হচ্ছে, সন্ত্রাস রফতানির ক্ষেত্রে পাকিস্তানের মতোই সমমর্যাদা দিয়ে বাংলাদেশকে এবার আমাদের ট্রিট করার সময় চলে এসছে কি সুভাষিসবাবু? একদম একদম একদম, আই সাপোর্ট ইউ অন দিস। এবং ট্রিট করার সময় এসে গিয়েছে, এবং বেটার লেট দেন নেভার, যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিট করার সুযোগ করতে হবে। শুধু তাই নয়, ইনস্টিটিউশন লাইক বিমস্টেক, যেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশ দুজনেই অবস্থান করে, এবং তাদেরকে দিয়ে বাণিজ্যিকভাবে প্রেশার দেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। আজকের ডেটে বিশ্ব যেগুলো ইকোনমিক করিডোরস আছে, সেই সবকটা ইকোনমিক করিডোরসকে এক জায়গায় এনে তাদের সাথে একটা মিউচুয়াল ডিসকাশনে গিয়ে বোঝানো দরকার যে বাংলাদেশ যে প্র্যাকটিসটা করছে উইথ ওয়ান অফ দ্য বিমস্টেক পার্টনার্স অফ দেমসেলস, সেটা কিন্তু তাদের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। এবং আপাতত অনেক ধন্যবাদ সুভাষিসবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের জন্য আরো একবার দুপুরে সুপার প্রাইম টাইমে আজকের এই ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে সেরা খবরগুলো, সেরা ছবিগুলো একসঙ্গে নিয়ে আসার সময় এখন হেডলাইন্সে। দেখো দীপ, চাকরি হারাদের আন্দোলনকে এবার সরাসরি নাটক বলে দিলেন ফিরহাদ হাকিম। এমনিতেই ফিরহাদ হাকিম গত কয়েকদিন আগে, মানে 2 দিন আগে, সব্যসাচী দত্ত যখন গুন্ডা বাহিনী নিয়ে, লাল চুল কানে দুল সঙ্গীদের নিয়ে চাকরি হারাদের পিটিয়ে এসেছিলেন, তখন সরাসরি তাকে সমর্থন করেছিলেন ফিরহাদ হাকিম। এরপর বিকাশ ভবনে আন্দোলন করলে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না, এটা একটা নাটক হচ্ছে বলে সরাসরি চাকরি হারাদের এই আন্দোলনকে নাটক বলে দিলেন ফিরহাদ হাকিম। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না,
পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। কখনো লাঠি, কখনো লাঠি, কখনো এই তপ্ত দুপুরে প্রচণ্ড গরম, কখনো এক পশলা বৃষ্টি, সব কিছু মাথায় নিয়ে গত কয়েকদিন ধরেই এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এবং শিক্ষাকর্মীরাও বটে, তারা রাস্তায় বসে রয়েছেন, তারা বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন। এই মুহূর্তে একদম বিকাশ ভবনের সামনে থেকে তাদের এই আন্দোলন মঞ্চ যেখান থেকে চলছে সেখান থেকে আমাদের সহকর্মী সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, যখন চাকরিহারা শিক্ষকরা পেটের ভাতের জন্য, মাথার ওপর ছাদের জন্য এবং স্থায়ী চাকরিটার জন্য দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, আন্দোলন করছেন, তখন শাসক দলের একজন নেতা সেই আন্দোলনকে নাটক বলে দেখে দিলেন। কি বলবেন এরপর আন্দোলনরত যে শিক্ষকরা রয়েছেন সেখানে? আমি তোমাকে প্রথমেই চিত্রটা দেখাবো। একেবারে বিকাশ ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে চাকরিহারারা তারা উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও তারা উপস্থিত এবং মূলত আজকে সকাল থেকেই কিন্তু এই আন্দোলনের ঝাঁজ আস্তে আস্তে যে বাড়ছে সেটা কিন্তু বলা যেতেই পারে এবং এখানকার যারা চাকরিহারারা রয়েছে তাদের সঙ্গে একবার সরাসরি কথা বলে নেব। কারণ তুমি যেমনটা বললে একজন নেতা এবং সেটা হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম, তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চাকরিহারা যারা রয়েছে শিক্ষক শিক্ষিকারা তারা কি বলতে চাইছে আমি সরাসরি জেনে নেব। আজকের মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে না, এরকম বক্তব্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রতি হতে পারে না, কারণ আমরা তো যোগ্য হয়ে পথে আছি, আর যিনি বলছেন তিনিও তো সরকারের একটি পদাধিকারী। তো সরকারের কিছু নেতামন্ত্রীদের দুর্নীতির জন্যই আমরা এখানে আছি, তিনিও সেটা ভালো করেই জানেন। তো তিনি নিশ্চয়ই চাইবেন যে যোগ্য যারা তাদের চাকরিটা ফিরে যাক, আর তিনিও নিশ্চয়ই উদ্যোগী হবেন যে কি করে এই চাকরিটা আমরা ফিরে পাই। তার জন্য আমাদের পাশে এসে তিনিও আমাদের সাথেই দাবিটা তুলুন যে যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট হোক, লোয়েমারগুলো প্রকাশ পাক এবং তার সরকার যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো যেন নেয়। আর তিনিও নিশ্চিত করুন এবং সংবাদ মাধ্যমে এটাও বলুন যে 100% বলছি যে যোগ্যদের কারোর চাকরি যাবে না, সরকার দায়বদ্ধ তাদের চাকরিটা বাঁচাবে। একেবারে সবিক, দেখো চিন্ময় বাবুদের এই দাবিটা কিন্তু অযৌক্তিক বলা যায় না। কেন আমি বলছি, আমি এই মুহূর্তে আমার সঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আমি কথা বলবো বিকাশ রঞ্জন বাবুর সাথে। বিকাশ রঞ্জন বাবু, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদের সবাইকে একসাথে করে এক জায়গায় করে বলে এসেছিলেন আমি আপনাদের সঙ্গে আছি, আমার সরকার আপনাদের সঙ্গে আছে। পরশু থেকে আমরা দেখলাম প্রথমে সব্যসাচী দত্তের দলীয় গুন্ডাদের নেতৃত্বে লাঠি, তারপরে রাত্রিবেলা পুলিশের নেতৃত্বে লাঠি। এখন কি তৃণমূল কংগ্রেস কার্যত একটা যুদ্ধই ঘোষণা করে দিল? যাদের সঙ্গে আছে বলছিল, হঠাৎ একের পর এক নেতা এবং ফিরহাদ হাকিমের মতো হেভিওয়েট নেতারা তাদের বিরুদ্ধে, তাদেরকে নাটক বলছেন, আন্দোলনকে এভাবে বিবৃতি দিচ্ছেন কেন? বিকাশ রঞ্জন বাবু, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এই রাজ্যের প্রশাসনটা তারা দুর্নীতি নির্ভর প্রশাসন, দুর্নীতি ছাড়া তারা কিছুই ভাবতে পারেন না। হ্যাঁ, সেই প্রশাসন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই দুর্নীতির বিরুদ্ধে যে কোনো লড়াইকেই তারা নাটক বলবেন। কিন্তু ওরা সত্য কথা বলতে পারছেন না যে কেন তারা দুর্নীতি করেছিলেন এবং দুর্নীতির ফলে এতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট তারা কেন করলেন, তার জন্য দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা, সেটার মধ্যে ওরা নেই। ওদের কাজই হচ্ছে মানুষকে ক্রমশ বিপদের মুখে ঠেলে দেওয়া। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এমন যে কোনো আন্দোলনকেই তারা নাটক বলে দাগিয়ে দেবেন, এটাই স্বাভাবিক বলে মনে করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। কিন্তু যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন বাবুর এই প্রতিক্রিয়া, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কি বলেছেন আরো একবার শুনে নেব। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। দীপ, এক কথায় তৃণমূল কংগ্রেসের দিক থেকে কিন্তু একটা জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেদিনকে মনে পড়ছে সব্যসাচী দত্ত প্রথম কি বললেন,
আমি বিকাশ ভবনে একটা কাজে এসেছিলাম, কাউন্সিলরের কাছে অনেক মানুষ অনেক প্রয়োজনে আসেন, সেই প্রয়োজনে বিকাশ ভবনেও আমাকে আসতে হয়, অর্থাৎ তাদের সাধারণ মানুষের স্বার্থে তাদের কাজের জন্য। রাত্রেবেলা পুলিশ লাঠিচার্জ করার পর গতকাল পুলিশের যে প্রেস কনফারেন্স, সেখানে সুপ্রতিম সরকার জাভেদ শামীম কি বললেন, তারা অত্যন্ত সংযমের সঙ্গে নিয়ন্ত্রণের সঙ্গে লাঠিপেটা করে শিক্ষকদের মাথা ফাটিয়েছেন এবং পা ভেঙেছেন। কেন না সাধারণ সরকারি কর্মীদের, এবং ওইখানে যাতায়াত করেন, বিকাশ ভবন এত সরকারি অফিস আছে, সেখানে যাতায়াত করেন এমন মানুষদের মানবাধিকার রক্ষার জন্য, তাদেরও মানবাধিকার আছে। অর্থাৎ সাধারণ মানুষকে এই চাকরি প্রার্থীদের আন্দোলনের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা পারসেপশন কিন্তু তৈরির চেষ্টা হচ্ছে। এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে বসে রয়েছেন, তাদের একজনের বক্তব্য শুনছিলাম, বলছিলেন মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য আসুন, এসে ক্লাস 8, ক্লাস 10 বা ক্লাস 12-এর পরীক্ষাটা দিয়ে দেখেন একবার। এই মুহূর্তে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সুকান্ত বাবুর সঙ্গে। সুকান্ত বাবু, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আপনি, এ রাজ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনকে বলছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র এবং রাজ্য মন্ত্রিসভার এত গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি এই আন্দোলনকে বলছেন নাটক। সুকান্ত বাবু, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই সমস্ত শিক্ষক যাদের চাকরিটা চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম সাহেবের চুরির জন্য, তো স্বাভাবিকভাবে তারা একটু গুরুত্ব বুঝবেন না, সেন্সিটিভনেসও বুঝবেন না, এদের সংবেদনশীলতা বুঝবেন না। যদি ফিরহাদ হাকিম সাহেব যদি কোনো পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন, তাহলে করে উনি বুঝতে পারতেন যে একটা চাকরির পরীক্ষা দেওয়া, এসএসসির মতো পরীক্ষা দেওয়া কতটা কঠিন, এবং সেই চাকরি যদি পরবর্তী সময় চলে যায়, তাও আবার অন্য কারো ভুলে, অর্থাৎ সরকারের ভুলে, চোরেদের চুরি করার জন্য, তাহলে করে মুখ্যমন্ত্রী এবং তার দলবল অর্থাৎ ফিরহাদ হাকিম সাহেব তারা বুঝতে পারতেন। স্বাভাবিকভাবে তারা বুঝতে পারছেন না, তারা নাটকটা করছেন। এবং ওনাদের যদি এতই মনে হয় যে এটা নাটক, সেই নাটকটা তো বন্ধ করার অস্ত্র ওনাদের হাতে ছিল। সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যের তালিকা না দিয়ে ডিআইয়ের কাছে তালিকা নাকি পাঠাচ্ছেন, এই নাটকটা করার কি দরকার ছিল? সুপ্রিম কোর্টে দিয়ে দিতেন যোগ্য অযোগ্যের তালিকা, কোনো নাটক হতো না, বিকাশ ভবনের সামনে গিয়ে কেউ বসতো না, কেউ টিভিতে মুখ দেখানোর সুযোগ পেত না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই টিভিতে দেখানো হতো। চুরি করবেন আপনারা, রাহাজানি করবেন আপনারা, মানুষের টাকা লুট করবেন আপনারা, বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন পশ্চিমবঙ্গকে আপনারা, আর জনগণকে বলবেন জনগণ নাটক করছে। এই নাটক বন্ধ করুন, জনগণ বুঝে গেছে, আগামী দিনে জনগণ আপনাদেরকে রাজনৈতিকভাবে একটু আমার সঙ্গে থাকুন, শুধু নাটক বলে থামেননি, আরেকটা জিনিসও বলেছেন আমি সুকান্তবাবু, সেটা আপনাকে শুনতে একটু অনুরোধ করবো। আমি আরেকবার ফিরহাদবাবুর বক্তব্য শোনাচ্ছি, আপনি একটু প্লিজ মন দিয়ে শুনুন, আমি তারপর সেই বক্তব্যের আমি নির্দিষ্ট প্রশ্নে আপনার প্রতিক্রিয়া নিচ্ছি। ফিরহাদ হাকিমের বক্তব্য আরও একবার। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। সুকান্তবাবু, ফিরহাদ হাকিমরা প্ররোচনার কথা বলছেন, কিন্তু আমার একটা পাল্টা অন্য জিনিস মাথায় আসছে। দেখুন, সব্যসাচী দত্তের নেতৃত্বে গুন্ডামি, পুলিশের নেতৃত্বে লাঠিচার্জ, কালকের প্রেস কনফারেন্স, আজকে ফিরহাদ হাকিম, এরা সাধারণ মানুষকে তাদের এই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করছেন কি, খেপানোর চেষ্টা করছেন কি? বারবার বলছেন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ওদের আন্দোলনে। দেখুন, সাধারণ মানুষের অসুবিধে করে শিক্ষকরা আন্দোলন করবে আমার এটা মনে হয় না। সাধারণ মানুষের সুবিধা অসুবিধে অবশ্যই শিক্ষকরাও দেখবেন বা আন্দোলনকারীরা দেখবেন, কিন্তু বিষয় সেটা নয়। আমার আরো গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা আমি ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্যের মধ্যে থেকে ধরতে চাই, যে বলছেন যে বিকাশ ভবনের সামনে নাটক করে তো সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শিক্ষকদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যে নাটকটা করেছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে কি সেখানে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা সম্ভব ছিল? সেই নাটকটা কি হয়েছিল, সেই প্রশ্নটা তো উত্তর ফিরহাদ হাকিম সাহেবকে দিতে হবে। কেন সেই সময় শিক্ষকদেরকে আপনারা দিয়েছিলেন যে আপনাদের সমস্ত কিছু আমরা দেখে নিচ্ছি, আপনাদের পরীক্ষা নিতে হবে না, পরীক্ষা দিতে হবে না? কেন সেই সময় সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বা সুপ্রিম কোর্টের রায়কে দেখে তার উপর ভিত্তি করে আপনারা পরিষ্কার সত্য কথাটা শিক্ষক সমাজকে কেন জানাননি যে সুপ্রিম কোর্টের রায় কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয়, সুপ্রিম কোর্ট আপনাদেরকে পরীক্ষা দিতে বলেছে, আপনাদেরকে পরীক্ষা দিতে হবে? সেই সত্যি কথাটা না বলে আপনারা দিনের পর দিন শিক্ষকদের ললিপপ দিয়েছেন এবং শিক্ষকদের বোকা বানিয়েছেন দিনের পর দিন।
এখন যখন সেই শিক্ষকরা বলছে যে আপনারা বলেছেন আপনাদের পরীক্ষা দিতে হবে না, এখন কেন আপনারা পরীক্ষা দেওয়ার কথা বলছেন? স্বাভাবিক শিক্ষকদের দাবি তো, কেন শিক্ষকদের বোকা বানালেন দিনের পর দিন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা করেছিলেন, বুড়োদেরকে শিক্ষক সাজিয়ে নিয়ে, মানে চাকরি যাদের চলে গেছে সাজিয়ে নিয়ে, ওই কুপা না কি আছে তাদের সব লোকেদেরকে, তাদের সেইটা কি নাটক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই নাটকটা কি ছিল আগে ফিরাদ হাকিম সাহেবকে বলতে বলুন পরিষ্কার করে। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন। অনির্বাণ, তুমি একটু আগে একটা কথা বলছিলে যে মানুষকে খেপিয়ে তোলা কোনো চক্রান্ত হচ্ছে কি, সিরিজ অফ দ্য ইভেন্টস কিন্তু সেটাই প্রমাণ করছে। কারণ গতকাল থেকে আমরা দেখছি, গতকাল সন্ধ্যে থেকে অন্তঃসত্ত্বা মহিলা এই আন্দোলনের ফলে আটকে পড়েছে, এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আজ ভেঙে গেল। কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়নি, পুলিশের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের ধর্ণা বিক্ষোভে যারা আটকে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, অযথা তাদের আটকে রাখা হয়, তাদের উদ্ধার করতেই ন্যূনতম বল প্রয়োগ করতে হয়। গতকাল এই দাবি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, আর সেই অভিযোগ উড়িয়ে আজ চাকরিহারা শিক্ষকদের পাল্টা দাবি যে পুলিশই নাকি গেট বন্ধ করে রেখেছিল। দুটো বক্তব্যই শোনাবো, চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শোনাবো, আর গতকাল পুলিশই বলেছিল সেটাও শোনাবো। যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন, ছবি দিতে বলি, ফোন নাম্বারটাও পাঠান আর ছবিটাও দিতে বলি, যে যে কেউ তো চলে যেতে পারে, আপনি ছবিটা দিন, আমি ফোন নাম্বারটা দিন। আমার কাছে কল রেকর্ড আছে। উনি কি যেতে চাইছেন না? না না, উনি তো গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আবার ওনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলেছে এখন যদি টিয়ার গ্যাস থাকবে এই সমস্ত ধারণা হবে, তো আবার হ্যাঁ ওই টিয়ার গ্যাস ছাড়বে নাকি, করবে না। ওদেরকে আবার 7:59 যার কথা বলা হচ্ছে তাকে আমি ফোন করেছিলাম, তিনি কি বলেছেন একবার শুনবেন, আমি তার সাথে কথোপকথন। আমি তো নিচে দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি তো নিচে নেমে আবার উপরে উঠে এলাম, ওই গেটের ওই ঝামেলা দেখে। আপনাকে তো মেন গেটে যেতে বলিনি। পিছনে গেটে? হ্যাঁ, বিকাশ ভবনের 3 নম্বর গেট, পেছনের গেটে, সাউথ গেটে। ও পিছনের গেট? হ্যাঁ, বিকাশ ভবনের পেছনের গেট, যেটা 3 নম্বর বড় গেটের দিকে। যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও যদি এরকম মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে, এটা বরদাস্ত করা যায় না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। এটা কিন্তু ভয়ঙ্কর দ্বীপ। গতকালও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সাংবাদিক বৈঠক দেখতে দেখতে একসময় মনে হয়েছে, মানে ভ্রম হয়েছে, এমন বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি কার্যত সব্যসাচী দত্তের মুখপাত্রের ভূমিকা অবতীর্ণ হলেন কিনা। আর তারপরে কালকে তার যে অভিযোগ, ফোন রেকর্ড শুনিয়ে যেভাবে খারিজ করছেন চাকরি প্রার্থীরা, মানে যে গেটে অবরোধই নেই সেই গেট অবরোধ করা হয়েছে বলে তাদেরকে বলা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাকে, এবং তারপরে যখন যে গেটটা খোলা রয়েছে সেই গেট দিয়ে তাদেরকে বেরোনোর জন্য চাকরি প্রার্থীরা অনুরোধ করছেন, তখন তিনি বলছেন ওই গেটটা তো পুলিশই আটকে রেখেছে। এটা ভয়ঙ্কর দ্বীপ। সে তো বটেই, মার খেয়েও কিন্তু মাটি কামড়ে আন্দোলনের অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার রাত থেকে তারা বিকাশ ভবনের সামনে টানা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছে। তাদের কথা শোনাবো, তাদের বক্তব্য শোনাবো, সেই ছবি দেখাবো। তাদের বক্তব্য, চাকরি ফেরত দিতেই হবে, এটা তাদের হকের চাকরি, না হলে তারা রাস্তা ছাড়বেন না বলছেন আন্দোলনকারীরা। তারা আর পরীক্ষাও দেবেন না, সাফ জানাচ্ছেন চাকরিহারারা। আজকে সেই চাকরিহারাদের মঞ্চে রাজনৈতিক কোনো সংগঠনের তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আদলের এক ব্যক্তি গিয়েছিলেন চাকরিহারাদের পাশে দাঁড়াতে, তাদের প্রতি সমব্যথী হতে। তার বক্তব্য কি শুনুন আপনারা। বার্তা বলতে আমি এদের পাশে, এরা কষ্টের সাথী হতে এসেছি, আদার্স কিছু না। তাই আমি সেই সাজে, আমি ঠাকুর সেজে শিক্ষকদের পাশে থাকতে এসেছি, তারা যেন ভালো হয়, তাদের জন্য ভালো হয়। হকের চাকরির দাবিতে পথে প্রাইমারি চাকরি প্রার্থীরাও। দ্বীপ কলেজ স্কোয়ারে ধর্ণা অবস্থানের আজ দ্বিতীয় দিন। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলছে, অন্যদিকে হকের চাকরির দাবিতে বা প্রাথমিকের চাকরি প্রার্থীরা
তাদের ধর্ণা অবস্থানের আজ দ্বিতীয় দিন। রবিবার পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগের দাবি রয়েছে এই চাকরি প্রার্থীদের। মুখ্যমন্ত্রী বারবার শূন্য পদের কথা বলেন, 10,000 শূন্য পদ, বিভিন্ন চাকরিতে 10,000 শূন্য পদ আছে, প্রাথমিকে বা শিক্ষক নিয়োগে 2 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু আমরা কোথাও সেই শূন্য পদে ইন্টারভিউ নোটিশ দেখতে পাচ্ছি না। তো 50,000 শূন্য পদের দাবিতে আমার নোটিশ চাই, আমরা এই জন্যই রাস্তায় নেমেছি এবং এই লড়াই আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত আমাদের নোটিশ আর না আসছে। পুরোটা সন্ত্রাস চালানো হচ্ছে। আজকে রাস্তায় শিক্ষকদের ফেলে মারা হচ্ছে, আমরা হবু শিক্ষক, আমরাও যখন দাবি জানাতে যাচ্ছি আমাদেরকেও মানা হচ্ছে। আমরা আজকে এখানে কোর্ট পারমিশন নিয়ে বসেছি, আমাদেরকে আন্দোলন করার জন্য, নিজেদের দাবি জানানোর জন্য কোর্টে কেন যেতে হবে, কেন পয়সা খরচ করে পারমিশন বার করতে হবে, কেন নিয়োগ সরকার দিতে পারবে না? মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক বার্তা দিচ্ছেন। এবার জাতীয়তাবাদ নিয়ে রাজনীতির টক্কর। বিজেপির পর অপারেশন সিঁদুরে সেনার সাফল্যকে উদযাপন করবার জন্য এবং তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবার পথে তৃণমূল কংগ্রেসও। আমাদের দুই প্রতিনিধি সৌরভ গুহ এবং দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন যথাক্রমে উত্তর কলকাতা এবং মেদিনীপুর থেকে। কথা বলবো দুজনের সঙ্গেই। প্রথমে চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, এই মুহূর্তে যে মিছিল শুরু হয়েছে বা শুরু হওয়ার পথে, আমি সেখানকার মুডটা বুঝতে চাইছি, তাদের সঙ্গে যদি কথা বলো একটুখানি, সেনাকে সেনার সাফল্যকে উদযাপন করবার জন্য বা ধন্যবাদ জানানোর জন্য তাদের এই আয়োজন সম্পর্কে যদি তাদের সঙ্গে একটু কথা বলো দেবব্রত। দেখো, আমি সহকর্মীকে প্রথমেই দেখাতে বলবো এখানকার একটা ছবি। এখানে যারা যে মিছিলে যাবেন, অংশগ্রহণ করবেন তৃণমূল কর্মী সমর্থকরা, তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছেন। এখানে যেটাকে আমরা জানি মেদিনীপুর শহরের চেয়ারম্যানের অফিস বলে, সেই অফিসেই কিন্তু চেয়ারম্যান স্বয়ং নিজে রয়েছেন এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং যে সমস্ত সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদের যে কৃতিত্বের কথা সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং পুরো বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, কি বিষয় নিয়ে আপনারা আজকে রাস্তায় নামছেন এবং যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে? মানে আমাদের ভারতীয় সেনা জওয়ান তারা যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং জবাব দিয়েছেন, সেটা আমাদের গর্বের। আমাদের এই মেদিনীপুর শহরে অনেক সেনাবাহিনীর পরিবার আছে যাদের বাড়িতে আমরা গিয়ে তারাও কি আজকের এই মিছিলে আসবেন? তাদের অনেক সেনা কর্মীরাও আমাদের মিছিলে আসবে, তাদের পরিবারের লোকেরা আসবেন। যে মেদিনীপুর শহরের আমরা আমাদের জাতীয়তাবাদী শহর, স্বাধীনতা আন্দোলনে এই শহরের ভূমিকা অপরিসীম। সেই মেদিনীপুরের মাটিতে আমাদের বীর সেনাদেরকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। নিশ্চিতভাবে মেদিনীপুরের বিরাট বড় ঐতিহ্য আছে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সময় এবং সেই ঐতিহ্যকে বজায় রেখেই তারা ভারতীয় সেনার এই সাফল্যকে উদযাপন করতে নেমেছেন। দেবব্রত আমাদের সঙ্গে থাকো। সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতা থেকে, তৃণমূলের যে মিছিল সেখান থেকে। সৌরভ, তোমার কাছে যাবো। দেখো অনির্বাণ, অপারেশন সিন্দুরের পর গোটা দেশ জুড়ে কিন্তু এখন যে জাতীয়তাবাদের ঢেউ চলছে, সেই জাতীয়তাবাদের ঢেউয়ের থেকে কোন বিচ্ছিন্ন নয় তৃণমূল কংগ্রেস। এই বার্তাকে আরও স্পষ্ট করবার জন্য তারা কিন্তু দুদিন ধরে ব্লকে ব্লকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে রাস্তায় নামছেন। কোনোভাবে যেন বিজেপি বিরোধিতা, দেশ বিরোধিতার নামান্তর না হয়, এই বার্তাটাকে সচেতনভাবে রাজনৈতিকভাবে কিন্তু তারা মানুষের কাছে তুলে ধরছেন। আজকে আমরা রয়েছি শ্যামবাজারে, যেখানে 10 নম্বর ওয়ার্ডে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। একেবারে মূল বার্তা দলের নির্দেশে আজকে যে বৈঠকটা, আজকে যে মিছিল আপনারা করবেন, মূল বার্তা হচ্ছে দলীয় নির্দেশ অনুসারে যে সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে সেনাবাহিনী যে অসম সাহসী বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে শত্রুর মোকাবিলা এবং সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলকে সুরক্ষিত করতে সাহায্য করেছে, নিজেদের আত্মবলিদান দিয়ে তাদের শহীদদের প্রতি এবং তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেই আজকের মিছিল। আমি চলে যাব এখানকার পুরপিতার কাছে। তার আগে তোমাকে দেখাবো যে দেখো এখানে কিন্তু মনীষীদের ছবি তারা নিয়েছেন, অর্থাৎ মনীষীদের ছবি কিন্তু তারা নিয়েছেন। সেনাবাহিনীকেও তারা ধন্যবাদ জানাচ্ছেন। আজকের এই মিছিলে আয়োজনটা খুব ছোট্ট করে আয়োজনটা হচ্ছে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময়ই রয়েছি এবং আমরা দেশের জন্য এই অখণ্ডতা রক্ষার জন্য সেনাবাহিনী যে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে, তাদের কৃতজ্ঞতার জন্য, শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা আজকে
বর্ণাঢ্য মিছিল করছি, শোভাযাত্রা করছি, শশী পাজও থাকবে এবং নেতৃত্ব দেবেন আমাদের বিধায়িকা, স্থানীয় বিধায়িকা শ্যামপুকুরের এবং মন্ত্রী ডক্টর শশী পাজা। অর্থাৎ কোথাও বিজেপি বিরোধিতা দলীয়ভাবে চলছে, কিন্তু দেশের প্রশ্নে সেনাবাহিনীর সাফল্যকে উদযাপন করতে যখন একদিকে বিজেপি রাস্তায় মিছিল করছে, সেই দৌড়ে কিন্তু পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। তারাও কিন্তু ব্লকে ব্লকে এই মিছিলের ডাক দিলেন। এই মুহূর্তে কিন্তু সাজো সাজো রব, আজকে 3টে থেকে 5টা এবং আগামীকালও 3টে থেকে 5টা ব্লকে ব্লকে কিন্তু এই মিছিল চলবে। অর্থাৎ যে জাতীয়তাবাদের ঢেউ উঠেছে তার থেকে বিচ্ছিন্ন নয় তৃণমূলও। বিজেপির বিরোধিতা আছে, কিন্তু দেশের বিরোধিতা অবশ্যই নেই। সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল। সৌরভ, একটা কথা তোমাকে শেষে জিজ্ঞাসা করবো, এই মিছিল যেখানে তুমি দাঁড়িয়ে আছো তার সঙ্গে নির্দিষ্টভাবে হয়তো সম্পর্কহীন, কিন্তু তবুও সার্বিকভাবে সম্পর্কযুক্ত। তুমি এই বিচ্ছিন্ন নয় কথাটা বলছিলে, তাই আমার মনে পড়লো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে যে সৌগত রায়ের বক্তব্য অপারেশন সিন্দুর নিয়ে যাকে তারা উদযাপন করছেন সেটা বিচ্ছিন্ন বক্তব্য, দল তাকে অনুমোদন করে না। সৌগত বাবু কি আজ এবং আগামীকালের এই আয়োজিত এবং আয়োজিত হতে চলা মিছিলগুলো থেকে বিচ্ছিন্নই রয়ে গেলেন ওই চটচটে আবেগ মার্কা বিবৃতি নিয়ে? দেখো, একেবারেই তাই। তুমি এক প্রাসঙ্গিক কথাই বলেছো। সৌগত রায়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু টুইট করে যে সৌগত রায়ের বক্তব্যকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস, সেই জায়গা থেকে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন যে এই জাতীয়তাবাদী আবেগের থেকে তারা বিচ্ছিন্ন নন। সৌগতবাবু ব্যক্তিগতভাবে অসুস্থ, তিনি কোনো কর্মসূচিতে যোগদান করবেন কি না এ ব্যাপারে কোনো সুস্পষ্টভাবে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। কিন্তু সৌগতবাবুর বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বক্তব্য, দল সেই বক্তব্যকে অনুমোদন করে না সার্বিক বক্তব্য হিসেবে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত রাজনৈতিকভাবে স্পষ্ট করেছে। ধন্যবাদ সৌগত এবং দেবব্রত, দুজনকেই ধন্যবাদ। এবং যে বক্তব্য থেকে বা যে নির্দেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও বলছিলেন আজকের এই এবং আগামীকালের এই মিছিলের আয়োজন, দীপ যদি সেটার দিকে আরেকবার আমরা ফিরে তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনকার বক্তব্য। শহীদ বীরদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। এবার দেখাবো আপনাদের অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারে বিজেপিও দেশে জুড়ে তিরঙ্গা যাত্রায় পদ্মশিবির, রাজ্যেও জাতীয় পতাকা হাতে প্রচারে বিজেপির নেতা কর্মীরা। দেশ জুড়ে সেনার সাফল্য উদযাপন বিজেপির এবং এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।